আজকের ক্লাস আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো আমরা রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ এই সম্বন্ধে পড়েছি এবং এই ক্লাসে যেটা মেইনলি পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার যে হার বা গতিবেগ সেগুলো হচ্ছে কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে। ফ্যাক্টর অ্যাফেক্টিং রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, আমরা এইগুলো করবো আজকে। মানে প্রথম পার্ট, প্রথম যে ফ্যাক্টরসটা আছে সেটা কি? ফার্স্ট কি? কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপরই নির্ভর করে। কেন? কারণ রেট অফ রিঅ্যাকশন যখন আমরা ফর এক্সাম্পল যে আমরা এরকম একটা পড়েছিলাম যে এ টু বি, তাহলে রেট অফ রিঅ্যাকশন যখন আমরা পড়েছিলাম সেটা কি ছিল? মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ এর চেঞ্জ ডিভাইডেড বাই ডেল্টা টি। তার মানে কি? যে এর কনসেন্ট্রেশনের উপর ডিরেক্টলি বিক্রিয়ার হার নির্ভর করছে। এর কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে বিক্রিয়ার হার কি হবে? বাড়বে। এর কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে বিক্রিয়ার হার কমে যাবে। তাহলে স্বভাবতই বলতে গেলে কি হচ্ছে যে কনসেন্ট্রেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, রিঅ্যাকশন রেট ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। আর এই কারণেই দেখবে বিক্রিয়ার শুরুতে অ্যাকচুয়ালি কি হয়, বিক্রিয়ার হার অনেক বেশি থাকে, কিন্তু যত বিক্রিয়া ধীরে ধীরে মানে টাইম যত এগিয়ে যাচ্ছে তত বিক্রিয়া তো হতে হতে থাকছে এবং তখন কি হয়, কনসেন্ট্রেশন যখন কমতে থাকে, মনে করো বিক্রিয়কের কনসেন্ট্রেশন একদম শুরুতে কি হয়? সর্বাধিক হয়। সেই জন্য কি হয়, বিক্রিয়ার হার একদম বিক্রিয়া শুরুতে সর্বাধিকই থাকে। কিন্তু বিক্রিয়কের পরিমাণ বা মনে করো গাঢ়ত্ব ধীরে ধীরে কি হয়, যত সময় যাবে তত ধীরে ধীরে কমতে থাকছে। তাই বিক্রিয়কের পরিমাণ বা গাঢ়ত্ব যখন ধীরে ধীরে কমতে থাকে, অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম যখন বিক্রিয়াটা অনেকটা দূরে এগিয়ে যায় তখন যদি আমরা বিক্রিয়ার হার মাপি তখন কি হবে? বিক্রিয়ার হারটা কমে যাবে। কেন? কারণ বিক্রিয়ার হার হচ্ছে কনসেন্ট্রেশন অফ এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। যত কনসেন্ট্রেশন অফ এ বাড়বে তত বিক্রিয়ার হারও বেশি। তাই কনসেন্ট্রেশন অফ এ কি? একদম বিক্রিয়ার শুরুতে সর্বাধিক। তাই বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার হার সর্বাধিক, আর বিক্রিয়া যত এগিয়ে যাবে তত বিক্রিয়ার হার ধীরে ধীরে কমতে থাকবে। এর একটা এক্সাম্পল বলা যেতে পারে। এক্সাম্পল মনে করো বলতে পারি যে আমরা যে কনসেন্ট্রেটেড যে অ্যাসিডস গুলো থাকে, কারণ তার গাঢ়ত্ব বেশি, তাই কনসেন্ট্রেটেড অ্যাসিডস গুলো ডাইলিউট অ্যাসিডস এর তুলনায় অনেক ফাস্ট রিঅ্যাকশন করে। অথবা বলতে পারো যে কনসেন্ট্রেটেড যে বেস গুলো থাকে, মানে যে ক্ষার গুলো থাকে, কনসেন্ট্রেটেড বেস গুলো অ্যাকচুয়ালি ডাইলিউট বেসের থেকে তুলনামূলকভাবে অনেক ফাস্ট রিঅ্যাকশন করে। আচ্ছা, এবার আমরা যাই দ্বিতীয় ফ্যাক্টর। তাহলে প্রথম ফ্যাক্টর হলো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। সেকেন্ড কি বলছি আমরা? টাইপ অফ রিঅ্যাক্ট্যান্টস and products, type of reactants and products। মানে কি? মানে মনে করো A to B যখন একটা কোনো রিঅ্যাকশন হচ্ছে, তাহলে এটা কি? এখন একটা রিঅ্যাক্ট্যান্ট, আর বিটা কি? বিটা হচ্ছে একটা প্রোডাক্ট। তাহলে A এই রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ, আর বি মনে করো বিক্রিয়াজাত পদার্থ। এই A বিক্রিয়ক পদার্থের মধ্যে অনেক অণু আছে, তাহলে এরা কি হচ্ছে? ধীরে ধীরে ভাঙছে। কারণ রিঅ্যাকশন হওয়া মানে কি? A পদার্থের মধ্যে বা A বিক্রিয়কের যে অণুগুলো আছে তাদের মধ্যে যে বন্ধনগুলো আছে, মানে বন্ডগুলো আছে, সেগুলো কি হবে? ধীরে ধীরে ভাঙতে থাকবে। এবং বি যেই প্রোডাক্টটা আছে বা বি যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে তার যে অণুগুলো আছে, সেই অণুর মধ্যে যে বন্ধনগুলো আছে সেগুলো ধীরে ধীরে তৈরি হতে থাকবে। তাই একাধিক অণুর মধ্যে যে বন্ধন বা একাধিক বন্ধন এখানে ভাঙছে, আর অণুর মধ্যে একাধিক বন্ধন যেগুলো হচ্ছে তৈরিও হচ্ছে। কারণ এ আলটিমেটলি ভেঙে গিয়ে বা এ চেঞ্জ হয়ে গিয়ে তো বি তৈরি হবে। তাই এর যে অণুগুলো আছে তার মধ্যে বিভিন্ন বন্ধন ভাঙা এবং বি এর মধ্যে কি হচ্ছে? অণুগুলোর মধ্যে বিভিন্ন বন্ধন তৈরি হয়। এটাই তো আলটিমেট হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এর মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে যে বন্ধন আছে বা যে বন্ডগুলো আছে সেগুলো কেমন, মানে কি ধরনের বন্ড সেখানে আছে, অথবা সেই বন্ডগুলোর যে এনার্জি, বন্ড এনার্জি বা বন্ধন শক্তি কি রকম সেইটা, অথবা বি এর মধ্যে যে অণুগুলো আছে তার মধ্যে কি ধরনের বন্ধন আছে বা বন্ড আছে, এবং সেই অণুর মধ্যে যে বন্ধন বা বন্ডগুলো আছে তার এনার্জি, মানে বন্ড এনার্জি বা বন্ধন শক্তি কি রকম, এর উপরে অ্যাকচুয়ালি বিক্রিয়া হার নির্ভর করবে। এক্সাম্পল হিসেবে আমরা এরকম বলতে পারি যে NO মনে করো একটা গ্যাস আছে যেটা O2 এর সাথে রিঅ্যাকশন করে, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে এবং করে কি হয়? 2NO2 গ্যাস করে। ঠিক আছে, NO গ্যাস O2 এর সাথে রিঅ্যাকশন করে 2NO2 গ্যাস তৈরি করে। আবার এক্ষেত্রে আরেকটাও বলা যেতে পারে, কার্বন মনোক্সাইড গ্যাস O2 এর সাথে রিঅ্যাকশন করে কি হয়? CO2 গ্যাস তৈরি করে। দেখো দেখলে মনে হবে দুটোর প্রায় সিমিলার, মানে একই ধরনের রিঅ্যাকশন, কিন্তু এটা কি হয়? এটা অনেক ফাস্ট রিঅ্যাকশন, whereas এটা অনেক স্লো রিঅ্যাকশন। এটাই বলছিলাম যে ওইখানে যে অণুগুলো আছে, মানে এখানে যে বিক্রিয়ক পদার্থের অণুগুলো আছে আর এখানে যে বিক্রিয়ক পদার্থের অণুগুলো আছে তাদের মধ্যে যে সেই অণুগুলোর মধ্যে যে বন্ধন, সেই বন্ধনগুলো ডিফারেন্ট। সেই বন্ধন শক্তি, অণুগুলোর মধ্যে যে বন্ধনের মধ্যে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি সেগুলো ডিফারেন্ট। তার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা ফাস্ট অথবা রিঅ্যাকশনটা স্লো হতে পারে, মানে বিক্রিয়ার হারটা ডিফারেন্ট হতে পারে। থার্ড কি হতে পারে?
তার হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার মানে কি, আমরা কি বলছি, উষ্ণতা। দেখো এখন যখন কোনো একটা রিয়াকশন হয়, ফর এক্সাম্পল সেটা এ টু বি হচ্ছে, সেক্ষেত্রে কি হতে পারে, ডেল্টা এইচ। ডেল্টা এইচটা কি হয়, অনেক সময় নেগেটিভ হতে পারে, ডেল্টা এইচ অনেক সময় পজিটিভ হতে পারে। ডেল্টা এইচ নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে হিট জেনারেট হচ্ছে, মানে এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন বা তাপদায়ী বিক্রিয়া, যেখান থেকে আমরা হিট জেনারেট মানে হিট জেনারেট হচ্ছে মানে হিট আমরা পাচ্ছি। আর এটা পজিটিভ, পজিটিভ মানে কি, এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, মানে যেখানে হচ্ছে রিয়াকশনটাকে করাতে গেলে বাইরে থেকে হিট সাপ্লাই করতে হচ্ছে, তাহলে বাইরে থেকে এখানে আমরা হিট দিচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলবো, তাপগ্রাহী, মানে এখানে কি তাপ গ্রহণ করছে এই রিয়াকশনটায়। আর এখানে কি হচ্ছে, তাপদায়ী, তার মানে তাপ দিচ্ছে রিয়াকশনটা, মানে হিট আমরা পাচ্ছি, তাহলে এটা এক্সোথার্মিক, এটা হচ্ছে এন্ডোথার্মিক, এটা তার মানে তাপদায়ী, এটা হচ্ছে তাপগ্রাহী। এখন যে কোনোটাই হোক না, সেটা এক্সোথার্মিক রিয়াকশন হোক বা এন্ডোথার্মিক রিয়াকশন হোক, জেনারেলি কি হয় যে আমরা যদি টেম্পারেচার বাড়াই তাহলে ডিরেক্টলি রেটটা অ্যাকচুয়ালি বেড়ে যায়, মানে রেট অফ রিয়াকশনস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। শুধু তাই নয়, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে R2 অলমোস্ট ইকুয়ালস টু R1 হয় অন 10 ডিগ্রি টেম্পারেচার ইন্টারভাল, অন 10 ডিগ্রি টেম্পারেচার ইন্টারভাল। যদি 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে রিয়াকশন রেট প্রায় দ্বিগুণ হয়ে যাবে, মানে রিয়াকশন রেট যদি 10 ডিগ্রি বাড়ানো হয়, রিয়াকশন রেটটা প্রায় ইনিশিয়াল রিয়াকশন রেটের দ্বিগুণ হয়ে যাবে। প্রথম দিকে রিয়াকশন রেট যাই থাকবে না কেন, যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বাড়িয়ে দিই, তাহলে রিয়াকশন রেটটা কি হবে, প্রথম রিয়াকশন রেটের প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল আমরা বলতে পারি, ফর এক্সাম্পল আমরা সম্ভবত কি হয় যে ঘরে যে দুধ রাখা হয়, জেনারেলি ফ্রিজে রাখা হয়, তাই না? এখন ওই দুধটাই যদি আমরা বাইরে রাখি, কি হয়, ধরে নাও যে প্রায় এক বেলা বা প্রায় একদিনের মধ্যে দুধটা কিন্তু খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়, কারণ ফ্রিজে রাখলে সেখানে টেম্পারেচারটা কম, তাই দুধে থাকা যে ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি রিয়াকশনটা ঘটাচ্ছে বা ওর মধ্যে যে অণুগুলো আছে এগুলো ব্রেক করছে, এই যে ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এটা যেহেতু ফ্রিজে রাখার ফলে কি হচ্ছে, টেম্পারেচার কমের কারণে রিয়াকশনটা অতটা ভালো হতে পারছে না। কিন্তু যেই ও বাইরে আসছে বা বাইরে আমরা যখন রেখে দিচ্ছি, নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি, রুম টেম্পারেচারে, তখন টেম্পারেচার বাড়ার কারণে কি হচ্ছে, আলটিমেট ওর মধ্যে যে ব্যাকটেরিয়াল রিয়াকশনটা হচ্ছে, মানে ব্যাকটেরিয়ার কারণে যে কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে, সেগুলো অনেক ফাস্ট হচ্ছে, এই কারণেই দুধটা তখন খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে থার্ড পয়েন্ট হলো। এবার আমরা যাই ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্ট কি বলছে, ফোর্থ পয়েন্ট বলছে যে কোনো কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার নির্ভর করে। এখন আমরা যে রিয়াকশনগুলো করছিলাম, যে মনে করো A প্লাস B প্লাস C, সেখান থেকে মনে করো হচ্ছে D প্লাস E প্লাস F। এখন সবসময় যে A B C অ্যাকুয়াস ফেজে থাকবে, D E F অ্যাকুয়াস হবে তা তো না, হতে পারে না। বা মনে করো A B C একটা লিকুইড আছে, D E F লিকুইড হচ্ছে বা গ্যাস হচ্ছে, তা তো হতে পারে না। হতে পারে এখানে হচ্ছে মিক্সড ফিজিক্যাল স্টেট আছে বা মিক্সড ভৌত অবস্থা আছে, বিভিন্ন ধরনের ভৌত অবস্থা প্রেজেন্ট। মানে কি, মনে করো A সলিডে আছে, মনে করো B গ্যাসে আছে, মনে করো এটা আবার মনে করো সলিড আছে, এরকম তো হলেই হতে পারে যে এটাও মনে করো গ্যাস হচ্ছে, একটা মনে করো সলিড আছে, একটা গ্যাস, সলিড, লিকুইড, এরকম তো হতে পারে। মানে বিভিন্ন ভৌত অবস্থা মনে করো প্রেজেন্ট আছে। যদি এরকম হয়ে থাকে তাহলে যেটা সলিড থাকবে, এই সলিড মানে কঠিন যেটা থাকবে, কঠিন ভৌত অবস্থা যেটাই থাকবে, সেই কঠিন ভৌত অবস্থার বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার নির্ভর করবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তত বিক্রিয়ার হার বাড়বে। কেন হবে, কারণ দেখো যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমার বেশি হয়, মনে করো যে এইটা হচ্ছে আমার টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে, সেখানে একাধিক বিক্রিয়ার অণু অ্যাকচুয়ালি পরস্পরের সংস্পর্শে আসতে পারবে, এই কারণে বিক্রিয়ার হার বেশি হবে। এখন যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম হয় তাহলে কি হবে, বিক্রিয়কের যে অণুগুলো নিজেদের সংস্পর্শে আসতে পারবে সেটা কমে যাবে। কিন্তু ক্ষেত্রফলটা যদি আমি বাড়িয়ে দিই, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে, একাধিক বিক্রিয়কের অণু পরস্পরের সংস্পর্শে এসে বিক্রিয়ার হারটা বাড়াতে পারবে। এবং আলটিমেটলি কি হয়, যখন মনে করো এই ক্ষুদ্র যে অণুগুলো হয় তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, সবসময়ের জন্যই বেশি হয়। যখন তুমি একটা বড় কোনো অণু নেবে, মানে বিগার সাইজ একটা অণু নেবে, তখন কিন্তু তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছোট হয়ে যাবে। যত ক্ষুদ্র অণু হবে তত কি হবে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে। আর এই কারণেই একটা এক্সাম্পল এখানে দেখানো যেতে পারে যে উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনে কি হচ্ছে, CH3I, 2 মোল CH3I আর তার সাথে হচ্ছে 2 মোল সোডিয়াম ইউজ করা হয়, এটাই হচ্ছে সলিড। এইটা যখন ইউজ করা হচ্ছে তখন কি আলটিমেটলি প্রোডাক্টটা হচ্ছে আমার ইথেন তৈরি হচ্ছে, আর এখানে মনে করো 2 মোল NaI তৈরি হয়। এখানে কি হয়, এই যে সোডিয়ামটা ইউজ করা হয়, এখন এই সোডিয়ামটাকে যদি আমরা বড় দানার পরিবর্তে সূক্ষ্ম, একদম একদম অতি ক্ষুদ্র সূক্ষ্ম দানা ইউজ করি, তাহলে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা অনেক ফাস্ট হয়। কেন, কারণ যদি বড় দানা ইউজ করা হয় তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম, এটা যেহেতু সলিড তাই এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর রেট অফ রিঅ্যাকশনটা নির্ভর করছে। এটা যখন আমরা ক্ষুদ্র অণু ইউজ করবো তখন কি হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাবে আর রেট অফ রিঅ্যাকশনসটাও বেড়ে যাবে।
তাহলে এটাই হলো আমার 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি হতে পারে? প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে কি? অনুঘটক। অনুঘটক কি? অনুঘটক মানে হচ্ছে যে ডিরেক্টলি রাসায়নিক বিক্রিয়ায় নিজেকে চেঞ্জ করছে না। মানে কি? যে ক্যাটালিস্ট যেরকম আগেও মানে রিঅ্যাকশনে অংশগ্রহণ করার আগে যেরকম ছিল, রিঅ্যাকশনটা শেষ হওয়ার পরে সে সেরকমই থাকবে। তাই রিঅ্যাকশনে সে নিজেকে পার্টিসিপেট করাচ্ছে না, কিন্তু রিঅ্যাকশনটাকে দ্রুত গতিতে করাতে সাহায্য করছে, মানে বিক্রিয়ার হারটাকে বাড়াতে সাহায্য করছে। তাই ক্যাটালিস্ট যদি আমরা রিঅ্যাকশন ইউজ করি, তাহলে রেট অফ রিঅ্যাকশন সব সময়ের জন্যই বেশি হবে। কারণ ক্যাটালিস্ট মানেই হচ্ছে অনুঘটক, যে কোনো বিক্রিয়ার হারকে বাড়াতে সাহায্য করে। এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ফর এক্সাম্পল KClO3। KClO3 কে যদি আমরা হিট করি, তাহলে আমরা কি পাবো? 2 মোলস অফ KCl পাই আর O2 গ্যাস পাই। ঠিক আছে, 2 মোলস অফ KCl পাবো, আর কি হবে এখানে 2 KClO3 থেকে আমি পাবো 2 মোলস অফ KCl আর CO2 গ্যাস। এটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, মানে ভেঙে যাচ্ছে। আলটিমেটলি এটা কি হচ্ছে? ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এখন এই রিঅ্যাকশনটাকে হাই টেম্পারেচারে যদি করানো হয়, তাহলে আলটিমেটলি ভেরি স্লো হয়, খুব স্লোলি অ্যাকচুয়ালি কি হয়? এটা ভেঙে গিয়ে 2 KCl আর 3 মোলস অফ অক্সিজেন দেয়। কিন্তু যদি আমি এখানে MnO2 ইউজ করি, MnO2 সলিড যদি এখানে ইউজ করা হয় অ্যাজ ক্যাটালিস্ট, এটা অ্যাকচুয়ালি বিহেভ করছে। ক্যাটালিস্ট মানে অনুঘটকের মতো কাজ করছে। তাতে কি হয়? যে রেট অফ রিঅ্যাকশনটা হচ্ছে, সেটা কি হচ্ছে? ভেরি ফাস্ট, অনেক ফাস্ট রিঅ্যাকশনটা হচ্ছে। তাই ক্যাটালিস্টের প্রেজেন্সে যে কোনো রিঅ্যাকশনের রেট বেড়ে যায়। এটা হচ্ছে 5 হলো। 6 নম্বর একটা পয়েন্ট হয়, সেটা কি? সেটা হচ্ছে কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু বিক্রিয়ক অণু যেগুলো হচ্ছে পার্টিকুলার কোনো ওয়েভলেন্থ অফ লাইটের প্রেজেন্সে অ্যাক্টিভ হয়ে যায়। মানে পার্টিকুলার কোনো ওয়েভলেন্থ অফ লাইটের প্রেজেন্সে অ্যাক্টিভ যেহেতু হয়, সেই জন্য এগুলোকে অনেক সময় বলা হয় ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। এরও একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ফর এক্সাম্পল, যে হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস মনে করো আছে। হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস মনে করো তুমি যদি অন্ধকার ঘরে রেখে দাও একসাথে, তাহলে কিন্তু কখনোই রিঅ্যাকশনটা হবে না। কিন্তু বিচ্ছুরিত আলোর উপস্থিতি যদি এটা রেখে দাও, তাহলে খুব সহজেই অ্যাকচুয়ালি এটা 2HCl মানে HCl গ্যাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলছি? কাইন্ড অফ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, মানে পার্টিকুলার কোনো তরঙ্গের আলোর উপস্থিতিতে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা ঘটছে। তাহলে এই হচ্ছে অল ওভার ফ্যাক্টরস যেগুলো আমরা পড়লাম। আরেকবার আমি একটু রিভাইজ করে দিই। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস এর উপর নির্ভর করছে, মানে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে। কেন? কারণ ডিরেক্টলি রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। এই জন্য বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার হার সব থেকে বেশি, এবং বিক্রিয়া যত এগোবে তত বিক্রিয়ার হার ধীরে ধীরে কমতে থাকবে। কেন? কারণ বিক্রিয়কের পরিমাণ বা বিক্রিয়কের গাঢ়ত্বও ধীরে ধীরে কমে। টাইপ অফ রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস। কেন? কারণ রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস এর আলটিমেট কি হচ্ছে? একটা রিঅ্যাকশনে A to B যখন কনভার্ট হচ্ছে, ফর এক্সাম্পল, তখন রিঅ্যাক্ট্যান্টস এর বিভিন্ন অণুগুলো সেখানে ভেঙে যাচ্ছে। তার অণুগুলো ভেঙে যাচ্ছে মানে অণুগুলোর মধ্যে যে বন্ধনগুলো আছে সেগুলো ভাঙছে, এবং বি এর মধ্যে যে অণুগুলো আছে তাদের মধ্যে যে বন্ধন আছে সেগুলো তৈরি হচ্ছে। তাই বিভিন্ন অণুর মধ্যে বন্ধনের ভাঙন এবং গঠন এগুলো হচ্ছে। তাই ওই অণুগুলোর মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনগুলো কিরকম এবং সেই বন্ধন শক্তির উপর অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার নির্ভর করছে। হার যেটা আমরা বলেছিলাম টেম্পারেচার, যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে যে কোনো ধরনের রিঅ্যাকশন রেট বাড়ে, সেটা তাপগ্রাহী বিক্রিয়া হোক অথবা তাপদায়ী বিক্রিয়া হোক। ফোর্থ পয়েন্ট আমরা কি বলেছিলাম? ফোর্থ পয়েন্ট হচ্ছে আমার কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে বিক্রিয়ার গতি বাড়বে, ক্ষেত্রফল যদি কমে তাহলে বিক্রিয়ার গতি কমবে, এবং যত ক্ষুদ্র অ্যাকচুয়ালি অণু থাকবে তত অ্যাকচুয়ালি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। ফিফথ পয়েন্ট বলেছিলাম ক্যাটালিস্ট মানে অনুঘটকের প্রেজেন্সে সবসময়ের জন্যই বিক্রিয়ার গতি বাড়ে। আর লাস্ট ওয়ান দ্যাট ইজ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, মানে হচ্ছে কোনো রিঅ্যাকশন পার্টিকুলার কোনো ওয়েভলেন্থ অফ লাইটের উপর নির্ভর করে, সেগুলোকে আমরা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বলছি। তার এক্সাম্পল আমরা বলেছিলাম যেরকম হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাস অন্ধকার ঘরে কখনো রিঅ্যাকশন করে না, কিন্তু বিচ্ছুরিত আলোর উপস্থিতিতে HCl এ কনভার্ট হয়ে যায়, মানে হচ্ছে কি HCl গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে টোটাল ফ্যাক্টরস which are influencing the rate of reaction.